আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২০২৬ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতি বছরই দেখবা বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু সকল স্টুডেন্টের খারাপ হয়। এর পিছনে কিছু ভুল আছে, কিছু ভুল সিদ্ধান্ত আছে এবং কিছু সঠিক গাইডলাইনের অভাব আছে। সো আজকে হচ্ছে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে খুব সহজে কিভাবে এ প্লাসটা ধরে রাখতে পারবা তারই একটা মাস্টার প্ল্যান দেবো এবং এই প্ল্যানটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। প্ল্যান ওয়ান হচ্ছে পরীক্ষার আগে এবং প্ল্যান টু হচ্ছে পরীক্ষার সময়। অনেকেই দেখা যায় পরীক্ষার সময় তোমাদের কি করতে হবে এটা নিয়ে অনেক চিল্লাফাল্লা করে। আসলে পরীক্ষার আগে প্ল্যানগুলোকে যদি তুমি সঠিকভাবে কাজে না খাটাতে পারো তখন কিন্তু তোমার প্ল্যান টুতে তুমি মানে সর্বোচ্চটা দেওয়ার পরও তোমার হচ্ছে সেখান থেকে ভালো আউটপুট আসবে না, এটাই স্বাভাবিক। সো আমি এর জন্য তোমাদের দুইটা প্ল্যান নিয়ে আলোচনা করব, পরীক্ষার আগের প্ল্যান এবং হচ্ছে পরীক্ষার সময় প্ল্যান। তুমি যদি আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো, আমি 100% কনফিডেন্স সহকারে বলতে পারি তোমাদের বাংলার এ প্লাস মিস হবে না। ইনশাল্লাহ তোমরা বাংলায় এ প্লাস অর্জন করতে পারবে এবং সেটা খুব সহজেই। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবা, যাতে করে দুইটা প্ল্যানই তুমি খুব ইজিলি বুঝতে পারো। দেখো, প্ল্যান অন পরীক্ষার আগে। এখন প্ল্যান অন পরীক্ষার আগে যেহেতু বলছি, তার মানে কি এখানে অনেক কিছু আছে, তাই না? তো তোমাদের বাংলা প্রথম পত্রে তিনটা পার্ট, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য এবং একটা হচ্ছে কি তোমার উপন্যাস। সো আগের থেকে সিলেবাস আলাদা করছে তোমাদের শর্ট সিলেবাস। আমি গদ্য এবং পদ্যটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমাদের হচ্ছে এক নম্বর হচ্ছে গদ্য, দুই নম্বর হচ্ছে পদ্য। এই দুইটা নিয়ে একটু আলোচনা করতেছি এই জন্য, দুইটা ক্ষেত্রে পড়ার ভিন্নতা আছে কিছু। যেমন তুমি যখন গদ্য পড়বা তোমার, তখন কিন্তু শুধু গল্পটাকে গল্পর মতো করে পড়ার চেষ্টা করবা। তোমরা হচ্ছে কি প্রত্যেকটা জিনিস প্রথমেই মুখস্থ করে ফেলতে চাও, এই কাজটা করবা না। তুমি ধরো আমাটির ভেপু গল্পটা পড়তেছো, ওই গল্পটাকে গল্পর মতো করে পড়বা এবং গল্পর মতো করে মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে দেখবা তোমার সবকিছু একটা সময় খুব সুন্দরভাবে মনে থাকবে। কিন্তু প্রথমেই তুমি যদি প্রত্যেক লাইন থেকে প্রত্যেক লাইন বাই লাইন তুমি মুখস্থ করতে যাও, তখন কিন্তু তোমার মাথায় একটা প্রেশার পড়বে এবং বাংলা পড়াটা তখন বিরক্ত লাগবে। সো এই জিনিসটা তোমরা ভুল করো, এটাকে প্রথমে একটু তোমাদের সতর্ক করলাম। এবং তোমাদের হচ্ছে লেখক পরিচিতি যেটা আছে, সেই লেখক পরিচিতিগুলো তোমরা শুধু বইয়ের ভিতরে না রেখে তোমরা সেটাকে একটা খাতায় একদম সবগুলো লেখক পরিচিতি সুন্দরভাবে নোট ডাউন করবে। অর্থাৎ ধরো কবি নজরুলেরটা বা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরটা লিখতেছো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মনে করো জন্য তুমি প্রথমে একটা পেজ নিলাম, মানে খাতায় আলাদা একটা নোটই করবে, সেখানে শুধু কবি পরিচিতি লেখক পরিচিতি থাকবে। তো এখানে মনে করো লিখলো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম স্টেজে তার জন্ম, তার বাবা মায়ের নাম, তার জন্মস্থান কোথায়, সে কি জীবনে কৃতিত্ব লাভ করছে, সে কি কি অর্জন করছে, তার তোমার হচ্ছে উল্লেখযোগ্য সাহিত্য কি কি বা গল্প গ্রন্থ কি কি, সে কবে মারা গেছে, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবা ধারাবাহিক নিচে নিচে। এবং প্রত্যেকটা লেখকের, প্রত্যেকটা কবি বলো লেখক বলো, প্রত্যেক জনেরটা হচ্ছে এভাবে তুমি খাতায় সুন্দর নোট করে আলাদা একটা সাইড করে রাখবা। তাতে করে হবে কি তোমার মেমোরিটা ভালো সেট হবে এবং পরীক্ষাকালে বই খুঁজে খুঁজে পড়ার থেকে এই পড়াটা অনেক সহজ হবে, তুমি খুব ভালোভাবে ইজিলি মাথায় রাখতে পারবা। ঠিক আছে? এবং যখন তোমার সবগুলো লেখক কবিতা এক জায়গায় থাকবে, দেখা যায় কি আমাদের হচ্ছে কবি পরিচিতির ভিতরে থেকে বা লেখক পরিচিতির ভিতর থেকে লেখক বা কবিদের হচ্ছে জন্মসাল আমরা ঘোলাই ফেলি, তাদের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো সেগুলো ঘোলাই ফেলি, মৃত্যুসাল ঘোলাই ফেলি, বাবা মার নাম ঘোলাই ফেলি। এই জিনিসটা হবে না যখন তুমি এভাবে লিখে তারপর সুন্দরভাবে মুখস্থ করবা। আর গল্পটা বললাম যেটা, গল্প আকারে পড়বা আগে একবার এবং সেভাবে মনে রাখার চেষ্টা করবো। পরে হচ্ছে তোমার যখন দেখবা তুমি এটাকে আসলে কল্পনা করলে তুমি সবকিছু একটু যেটা মনে করতে পারতেছো যে প্রথম স্টেজে কি ঘটছিল, তারপরে স্টেজে কি ঘটছিল, তারপরের স্টেজে কি ঘটছিল, এগুলো যখন তুমি ধারাবাহিকভাবে মনে করতে পারবা তখন তুমি হচ্ছে ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলো খোঁজার চেষ্টা করবে যে আসলে এই গল্পের ভিতরে কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, সেগুলোকে হাইলাইটার পেন বলো বা হচ্ছে কালার পেন দিয়ে তুমি আন্ডারলাইন করে রাখতে পারো। হ্যাঁ, তারপরে ওগুলো তুমি মাঝে মধ্যে একটু রিভিশন দিবা। এইটা হচ্ছে গল্পের জন্য। আর কবিতার জন্য, লেখক পরিচিতি বা কবি পরিচিতিকে এভাবে লিখবা, খুব সুন্দরভাবে নোট ডাউন করবা এবং সেটা গদ্য পদ্য সব লেখক পরিচিতিগুলো এক জায়গায় তোমরা করার চেষ্টা করবা। পাশাপাশি কবিতাগুলো প্রত্যেকটা কবিতা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবা। তোমরা কিন্তু ধরাটা খাও এই কবিতা দিয়েই, কারণ
যখন ওইটা দিয়ে সৃজনশীল দেখতে যাও তখন হচ্ছে উদ্দীপকের মানে বোঝো না, বা কবিতায় যে তোমরা হচ্ছে কবিতাটা পড়ছো সেটার অর্থ বোঝো না। সো এই জন্য কিন্তু তোমরা বড় ধরনের একটা ধরা খাও। তো এই জন্য অবশ্যই কবিতাগুলোকে খুব সুন্দর করে অর্থ সহকারে বুঝে পড়তে হবে। এটার জন্য তুমি যে কোনো একটা শেখার মাধ্যম থেকে শিখতে পারো। তুমি যে কোনো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমারও তোমাদের নিয়ে ব্যাচ চালু আছে, সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। তারপর তোমরা হচ্ছে আমার ব্যাচে ভর্তি হয়ে তোমাদের এই বিষয়গুলোকে ইমপ্রুভ করে নিতে পারো। ঠিক আছে? তো গদ্য এবং পদ্য পড়ার নিয়মটা বললাম, এভাবে পড়বা। এরপর হচ্ছে তোমাদের দেখো, তুমি যদি সুন্দর একটা প্রিপারেশন না নাও তুমি কখনোই এখানে ভালো কিছু করতে পারবা। সেজন্য তোমাকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি তোমাদের আর একটা বিষয় আছে থ্রিডিতে, সেটা হলো কি উপন্যাস। সেটা হলো কি উপন্যাস। তো উপন্যাসে তোমাদের যেটা আছে, একটাই উপন্যাস দেওয়া আছে, ওটাকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এবং ওইটা থেকে যেহেতু তোমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে, ওটাকে প্রথমে গল্প আকারে বা উপন্যাসের মতো করেই পড়ার চেষ্টা করবে, তারপরে ইম্পর্টেন্ট জায়গাগুলো খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে, যখন মনে করো তোমার সবগুলো মেইন বই পড়া হলো, মেইন বইটাকে প্রথমে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। যখন তোমার হচ্ছে মেইন বইটা পড়া হলো, তখন তুমি হচ্ছে গাইড বইয়ে যাবা। গাইড বইয়ে যাওয়ার পরে প্রথম হচ্ছে সৃজনশীল পড়বা, তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা, তারপরে সর্বশেষে হচ্ছে এমসিকিউ ধরবা। তুমি যখন মেইন বই পড়বা তখন দেখবা সৃজনশীলগুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে, কারণ তুমি সৃজনশীলগুলো বুঝতে পারতেছো গল্পের কোন জায়গা থেকে উদ্দীপকটা নেওয়া হয়েছে, মানে উদ্দীপকের মিল আছে বা অমিল আছে, কবিতার কোন জায়গা থেকে তোমার উদ্দীপকের সাথে মিল অমিল আছে সেটা ধরতে পারবা। ঠিক আছে? যখন তোমার হচ্ছে এটা ধরতে পারবা তখন সৃজনশীলগুলো তোমার কাছে সহজ মনে হবে। তারপরে সৃজনশীল কমপ্লিট হলে তুমি হচ্ছে সংক্ষিপ্তগুলো শুরু করবা। সংক্ষিপ্তগুলো দেখবা সৃজনশীল পড়লে বা হচ্ছে তোমার সৃজনশীলের ভিতরে খ নাম্বারগুলো পড়লে, তোমার হচ্ছে মেইন বইটা পড়লে, এগুলো পড়লে তোমার কাছে সংক্ষিপ্তগুলো ইজি মনে হবে। যখন তোমার সৃজনশীল এবং হচ্ছে সংক্ষিপ্ত কমপ্লিট হবে তখন তুমি হচ্ছে এমসিকিউতে যাবা। এবং পিছনের যে তিনটা বিষয় আছে, অর্থাৎ মেইন বই পড়া, সৃজনশীল এবং হচ্ছে সংক্ষিপ্ত, এগুলো পড়ার পর দেখবে এমসিকিউ তোমার কাছে অনেকটাই সহজ মনে হচ্ছে এবং অনেকগুলো এমসিকিউ তুমি পারতেছো। ঠিক আছে? তো এই তিনটা স্টেজ ফলো করবা এবং এই তিনটা ধাপ ফলো করে তারপর হচ্ছে তুমি মেইন বইটাকে কমপ্লিট করবা। ঠিক আছে? যখন এটা তোমার কমপ্লিট হবে, এখন কি তোমার সবকিছু শেষ? না, তোমার যখন এটা কমপ্লিট হবে তারপরেই তুমি হচ্ছে রিভিশন দিবা বেশি বেশি। রিভিশনের পাশাপাশি আরেকটা কাজ করবা, সেটা হলো তুমি রিভিশনের পাশাপাশি তুমি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। কেন? কারণ হচ্ছে যখন তুমি মডেল টেস্ট পরীক্ষা দিবা তখন তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে এখনো, তুমি কোন জায়গায় এখনো দুর্বল, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করতে পারবা। যখন তুমি সেটা ফাইন্ড আউট করবা তখন সেটা ফাইন্ড আউট করার পরে তুমি ওই জায়গাটা আবার ইমপ্রুভ করবা, তাহলেই দেখা যাবে তোমার প্রিপারেশনটা 100%-এ চলে যাবে। ঠিক আছে? আর যখনই তোমার প্রিপারেশনটা 100%-এ চলে যাবে তখন এই জায়গাটা এমনিতেই ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? সো এই কাজগুলো করতে হবে তোমার পরীক্ষার আগে। আমি আবারও বলতেছি, গল্প, কবিতা, উপন্যাস তিন রকম ভাবে পড়ার কথা বলেছি, সেগুলো আশা করি বুঝতে পারছো। এবং প্রত্যেকটা পড়ার ধাপ কিভাবে হচ্ছে আগাবা, কিভাবে পড়বা সেটাও বলছি। এবং অবশ্যই পড়ার সময় ফুল ফোকাস দিয়ে পড়তে হবে এবং একটু ভিতরে টার্গেট রাখতে হবে যে আমি এই অধ্যায়টা পড়ছি, এই অধ্যায়ের ভিতরে A to Z যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি যেন উত্তর দিতে প্রস্তুত থাকি। এভাবে একটা নিজের ভিতরে টার্গেট, এভাবে নিজের ভিতরে একটা দৃঢ় প্রতিজ্ঞা রেখে তারপরে পড়াটা শুরু করতে হবে। তাহলে দেখা যাবে তোমার পরীক্ষার আগের যে প্ল্যানটা সেটা 100% সাকসেসফুল হবে। এবং পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তোমার লেখার অভ্যাস করতে হবে। ঠিক আছে? এটাকে আমি একটু বুলেট পয়েন্ট দিলাম যে লেখার অভ্যাস করা। অভ্যাস করা কেন লেখার অভ্যাস করতে হবে? দেখো, বাংলা প্রথম পত্রের সবথেকে বড় সমস্যা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার হচ্ছে সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারে না। এর সবথেকে বড় কারণ হলো তোমার হচ্ছে ভাষায় সৃজনশীল লেখার অভ্যাসই করে না। সো বেশি বেশি একটু লেখার অভ্যাস করতে হবে এবং সেক্ষেত্রে একটা জিনিস ফোকাস রাখতে হবে যে আমার লেখার গুণগত মানটা ঠিক আছে কিনা, আমার লেখাটা দ্রুত হচ্ছে কিনা, আর একটা বিষয় আমার লেখাটা সুন্দর হচ্ছে কিনা। তুমি তোমার হাতের লেখা সুন্দর না, কিন্তু একটা বিষয় আছে যে আমার লেখাটা যেন স্যারে বুঝতে পারে, এইটাই সুন্দর। হাতের লেখা সুন্দর মানে অনেকের তো দেখি যে একদম গোট গোট অক্ষরে লেখা বা খুব সুন্দর, হ্যাঁ, লেখা দেখা, ওইটাই হাতের লেখা সুন্দর এমন না। তোমার হাতের লেখা আছে যেরকম তুমি একদম হামরিক পরিবর্তন করে ফেলতে পারবে না, কিন্তু তোমার হাতের লেখাটা যেন স্যারে বুঝতে পারে এতটুকু সুন্দর করার চেষ্টাটা যেন থাকে। এবং শুধু সুন্দর করতে গিয়ে আবার হাতের লেখা স্লো করে ফেললে চলবে না, সুন্দরও করতে হবে, পাশাপাশি হচ্ছে হাতের লেখাটা যেন দ্রুত হয় সে বিষয়েও নজর রাখতে হবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? তো এইটা ছিল তোমাদের প্ল্যান অনের কথাবার্তা। আমি বেশি কিছু লিখলাম না, লিখতে গেলে আসলে কথাগুলো বলতে অনেক সময় চলে যাবে। প্ল্যান 2, পরীক্ষার সময় করণীয়।
প্ল্যান অনে যখন তুমি 100% এফোর্ট দিতে পারবে এবং আমার কথাগুলো মেনে চলতে পারবা, তখন প্ল্যান টুতে তুমি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এবং জাস্ট এখানে কিছু জিনিস ফোকাস দেওয়ার বিষয় আছে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে পরীক্ষার সময় তোমার হচ্ছে চিন্তা না করা। দেখো অনেক পরীক্ষাই খারাপ হয়, পরীক্ষার হলে যাইয়া কেমন হবে প্রশ্ন, আমার প্রিপারেশন এরকম, আমি কি করব, হাই হুতাশ একটা যেটাকে বলে, ঠিক আছে, এইটা বাদ, একেবারে বাদ মানি একেবারে বাদ। ঠিক আছে, তুমি প্রিপারেশন এখানে তো তুমি 100% এফোর্ট দিছো, এখন তোমার পরীক্ষার প্রশ্ন হার্ড আসুক সহজ আসুক ওটা নিয়ে চিন্তা করার সুযোগ নাই বা সময়ও নাই। তোমার সামনে যা আছে সেটা তোমার মোকাবিলা করতে হবে, সেই অনুযায়ী তোমার পরীক্ষাটা দিতে হবে। সো যদি তুমি আগেই প্রেশার নিয়ে আগেই টেনশন করে তুমি বসে থাকো, তাহলে দেখা যাবে তুমি যে জিনিসটা পারবা সেটাও তুমি গোলাই ফেলবো। সো এইটা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে অনেকেই কি করে, এই তোর কোনটা কমন পড়ছে, আমার এটা কমন পড়ছে, ওর এটা কমন পড়ছে, এগুলো নিয়ে সময় নষ্ট করতে থাকে। সময় নষ্ট করা যাবে না, তোমার হচ্ছে সময় সঠিক ব্যবহার করতে হবে। কিভাবে? দেখো তুমি সময়টাকে ভাগ করে নিবা, তোমার এমসিকিউ 30টা দিলা, তোমার রাইটিং পার্টের জন্য কোন অংশে কতটুকু সময় পাচ্ছ, তোমার সৃজনশীল 5টা দিতে হবে। এখন তোমার 5টা সৃজনশীলের জন্য তুমি কতটুকু সময় পাচ্ছ, সেই 5টা সৃজনশীলকে যখন তুমি একটা সৃজনশীলে নিয়ে আসবে, অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি কতটুকু সময় পাচ্ছ, তোমার টার্গেট থাকবে সেই সময়ের ভিতরে ওই একটা সৃজনশীল কমপ্লিট করা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা সৃজনশীল তুমি যতই সুন্দর করে রাখো, তুমি যতই মানে বেশি লেখো, তোমাকে 10-এর উপরে কখনোই দেবে না। কিন্তু একটা সৃজনশীল মোটামুটি লিখলেও কিন্তু 6, 7, 8 দিয়ে দেবে। সো তুমি যেহেতু একটা সৃজনশীল অনেক সুন্দর করে লিখে তুমি হচ্ছে যদি শেষে যাই দেখো একটা সৃজনশীল না লিখতে পারো, 2টা সৃজনশীল না লিখতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য একটা বড় খারাপ দিক হয়ে দাঁড়াবে। সো এই জন্য চেষ্টা করবা নির্দিষ্ট সময়ের ভিতরেই সময়টাকে ম্যানেজমেন্টের মানে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট করে তারপরে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার হচ্ছে সবগুলো সৃজনশীল কমপ্লিট করে ফেলা। ঠিক আছে, এখন 3 নম্বরে যেটা বলছিলাম যে হাতের লেখা দ্রুত ও সুন্দর করা। এখন তুমি হাতের লেখা কিভাবে দ্রুত ও সুন্দর করবা পরীক্ষার সময়, যদি তোমার এই জায়গাটায় 100% ফোকাস দেয়। এই জন্য বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তুমি অবশ্যই পরীক্ষার সময় হাতের লেখাটা একটু দ্রুত লেখার চেষ্টা করবে এবং সেটা যেন সুন্দর হয়। ঠিক আছে, এই কাজটা তোমাকে অবশ্যই পরীক্ষার হলে করতে হবে, কারণ তুমি যদি সময়ের ভিতরে সব অ্যান্সার না করতে পারো তাহলে তুমি এমনিতেই কম মার্কস পাবা। বিষয়টা আশা করি ক্লিয়ার। এবং তোমার হচ্ছে 4 নম্বরে যেটা করবা সেটা হলো লেখার বিষয়টা বুঝতে হবে। ধরো আমার পেপারটা হচ্ছে এরকম, এই মনে করো আমার হচ্ছে পেপার আছে, এখানে 3টা পেপার আছে সাপোজ, আমি ক নাম্বার এখানে 1 নং প্রশ্নের এই যে জায়গাটা আছে না, এই রেখাটাকে এভাবে দিবা। আমার রেখাটা তো সুন্দর হচ্ছে না, কিন্তু অনেকেই করে কি এটাকে এভাবে দিয়ে দেয়, না এটা এভাবে দিবা না, এই জায়গাটা ফাঁকা রেখা, তারপর হচ্ছে রেখাটা এইভাবে দিবা, এই যে এইভাবে দিলে খাতার সৌন্দর্যটা বাড়ে। হ্যাঁ, এই এভাবে দিবা। দেওয়ার পরে তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখতেছো, এই 1 নং প্রশ্নের উত্তরটা এখানে লিখবা, এখানে 1 নং প্রশ্নের উত্তর লিখবা। লেখার পরে এইখানে হচ্ছে ক ক লেখা, এখানে উত্তর লেখা, তুমি ক নং লিখলা মনে করো, 2 লাইনে তো ক নং শেষ হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে খ নাম্বার মনে করো এখান দিয়ে শুরু করলাম, খ নাম্বার এখানে যতটুকু জায়গা থাকবে ততটুকু আমি মনে করি খ নাম্বার শেষ হওয়ার কথা। এবং খ নাম্বার বিশেষ করে 4-5 লাইনের বেশি দরকার নাই লেখার। ঠিক আছে, 2 মার্কের জন্য আর বেশি তোমার দরকার নাই লেখার। গ নাম্বারে যেটা করতে হবে, তোমার মিনিমাম 1 পেজ তুমি খুব সুন্দরভাবে লিখলে এনাফ। এবং সেক্ষেত্রে দেখবা পয়েন্ট থাকে কিন্তু, ক 1 মার্কস জাস্ট এক কথাই অ্যান্সার, খতে 2 মার্কস 2টা পয়েন্ট থাকে, একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার এবং সেটা একটু ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমার এটা কাকে বলে ব্যাখ্যা করো, বা এটা কি ব্যাখ্যা করো, তখন তোমার ওই জিনিসটা কি সেটা এক কথা অ্যান্সার দিবে, তারপর ব্যাখ্যা 2 লাইনে শেষ। এটার জন্য কিন্তু 2 মার্ক। এইটা কিন্তু 3টা পয়েন্ট থাকে, উদ্দীপকের সাথে মনে করো উদ্দীপকের সাথে কি সাদৃশ্য আছে সেটা সাদৃশ্যগুলো ব্যাখ্যা করতে বল। তাহলে কি সাদৃশ্য আছে একটা পয়েন্ট, বইয়ের ভিতরে কি আছে সেই একটা পয়েন্ট, এবং উদ্দীপকের সাথে এটা নিয়ে একটা তোমার গবেষণা। এই 3টা পয়েন্টের জন্য কিন্তু এখানে 3টা মার্কস, এবং সেই 3টে পয়েন্ট
দেখবা গাইডে কিন্তু দেওয়া আছে, এবং ওইভাবে পড়া একটু লেখার চেষ্টা করবা, তাইলে দেখবে এখানে কিন্তু তুমি ফুল মার্কস পাবা। এবং এটা এক পেজে চেষ্টা করবা, যদি মনে হয় যে না আমার একটু দরকার এই পেজে আসতে পারো, কিন্তু এক পেজই এনাফ। এরপর হচ্ছে ঘ নাম্বার লেখা শুরু করলাম। ঘ নাম্বারে কিন্তু 4টা মার্কস, এবং সেখানে তোমার 4টা মার্কসের জন্য 4টা পয়েন্টই থাকে। যেমন উদ্দীপকের এই কথার সাথে তুমি কি একমত কিনা, যদি একমত হও তাহলে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাইলে তোমার হচ্ছে সেখানে আগে তোমার প্রশ্ন প্রথম একটা আনসার তুমি হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, এবং হ্যাঁ হলে তুমি ওইটার জন্য একটা মার্কস পেয়ে যাবা। তারপর হচ্ছে উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হলে তোমার বইয়ের ইস্যুটা টানতে হবে, উদ্দীপকের ইস্যুটা টানতে হবে, এই দুইটা ইস্যুর জন্য 2টা পয়েন্ট, এবং ওই প্রথম 1 মার্কসের পরে ওই 2টা পয়েন্টের জন্য আবার তোমার হচ্ছে 2 মার্কস, এবং শেষে হচ্ছে নিজের উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া, অর্থাৎ দুইটা কম্পেয়ার করে তুমি দেখাবা যে না আসলে তুমি যে যুক্তিটা দিচ্ছ ওইটাই সঠিক, এটার জন্য আরেকটা মার্কস, এই জন্য কিন্তু এখানে 4 মার্কস। তো এইভাবে যখন তুমি হচ্ছে লেখাগুলোকে উপস্থাপন করবে, অর্থাৎ লেখার গুণগত মানটা যখন ঠিক হবে, তখন কিন্তু তুমি এমনিতেই তোমার হচ্ছে পেপারে মার্কসটা বেশি পাবা। আর রচনামূলক প্রশ্নে যেহেতু তোমাদের মার্কস খুব ভালো আছে, তা সেজন্য অবশ্যই রচনামূলক প্রশ্নগুলো যেটা উপন্যাস দিয়ে হবে সেগুলো একটু বিস্তারিতভাবে ডিটেলসে লেখার চেষ্টা করবা। সো পরীক্ষার সময় যদি এই কয়টা জিনিস একটু মেনটেন করার চেষ্টা করো। আর এমসিকিউর বিষয়টা যদি আমি আলাদা করে একটু বলি, এমসিকিউতে ভালো করার জন্য তোমার হচ্ছে এই পাশটায় খুবই গুরুত্ব দিতে হবে, এবং এই পাশে যদি খুব ভালোভাবে ফোকাস দাও তাহলে পরীক্ষার সময় জাস্ট কয়েকটা জিনিস ফলো করবা। 1, পরীক্ষার সময়ের দিকে তাকাতে হবে। 2, কথাবার্তা না বলে নিজে যে কয়টা পড়ো সে কয়টা চুপচাপ আগে দিয়ে ফেলতে হবে। 3, যে কয়টা নিয়ে কনফিউশন সে কয়টা বন্ধু বান্ধবদের হেল্প নিতে পারো যদি সুযোগ থাকে, যে না আমার আসলে আমি 30টার ভিতরে অলরেডি 25টার মতো কালেক্ট করে ফেলছি, বা হচ্ছে 22টার মতো নিজে কনফার্ম দিয়ে ফেলছি, বাকি থাকে 8টার ভিতরে দেখা যাবে তোমার বন্ধু বান্ধব যেটা শিওর পারে সেটা দিয়ে ফেলবা। না হলে হচ্ছে তুমি চেষ্টা করবে আগে কোনটা হবে না, ধরো একটা যখন এমসিকিউ থাকে সেটার ভিতরে 4টা অপশন থাকে, 4টা অপশনের ভিতরে কোনটা কোনটা না হওয়ার সম্ভাবনা আছে সেটা আগে খুঁজবা, তাহলে দেখবা যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা এমনিতেই বের হয়ে যাবে। এভাবে তুমি জাস্ট সেই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে এমসিকিউতে ভালো একটা মার্কস তৈরি করতে পারবা। তোমাদের এমসিকিউর উপরে কিন্তু আলাদাভাবে একটা ভিডিও আমি দিয়েছি, আমি সেই ভিডিওর ডিসক্রিপশন মানে লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে হচ্ছে এমসিকিউতে কিভাবে ভালো করতে হয় সেটা কিন্তু ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? সো তোমাদের হচ্ছে প্ল্যান অন গেল। প্ল্যান 2, পরীক্ষার সময় জাস্ট এই কয়টা জিনিস যদি একটু ফোকাসে রাখো তাহলেই আমি মনে করি তোমাদের এখানে এ প্লাস রাখাটা খুবই ইজি। প্রথমত হচ্ছে দুশ্চিন্তা বাদ, তোমার হচ্ছে সময়ের সঠিক ব্যবহার, সময়ের সঠিক ব্যবহারের ভিতরে কিন্তু অনেক কিছু চলে আসে। অযথা সময় নষ্ট না করা, কারোর সাথে কথা বলে সময় নষ্ট না করা, দ্রুত প্রশ্ন রেখে সব প্রশ্ন দেখা বোঝা, যেগুলো পারো দ্রুত সেগুলো দিয়ে ফেলা, এবং সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে দিয়ে ফেলবা। কখনোই কোনো প্রশ্নকে অতিরিক্ত লিখতে যাবা না। পাশাপাশি তুমি চেষ্টা করবে হাতের লেখাটা একটু দ্রুত লেখার, এবং সুন্দর যেন হয় হাতের লেখাটা, হ্যাঁ, এবং পেপারটাকে জাস্ট এভাবে সুন্দর করে একটু সাজিয়ে লিখবা, তাইলে দেখা যাবে তোমার এই সাবজেক্টে এ প্লাসটা এমনিতেই চলে আসবে, ঠিক আছে? সো এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু তোমাদের এ প্লাস মিস হয়। সো এই ক্লাসটা যেন তোমাদের আর মিস না হয় সেজন্যই তোমাদের এই সুন্দর সাজেশন বলো বা এই বার্তাগুলো দেওয়া বলো। সো আশা করি তোমরা ক্লিয়ার, এবং তোমাদের এই বাংলা প্রথম পত্রের সাজেশন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেই সাজেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওইটাই তোমাদের ফাইনাল সাজেশন, এবং ওইটা দেখে নিবা খুব সুন্দর পাবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী সকল সাবজেক্টের মাস্টার প্ল্যান পেয়ে যাবা, কারণ সবাই হচ্ছে অল সাবজেক্টগুলোরই বলতেছো যে মাস্টার প্ল্যান দেন আমাদের, অবশ্যই দিয়ে দেবো। সে পর্যন্ত সবাই অপেক্ষা করো, ভালো থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।